দেশকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিমি। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ খবর। রাজধানীর বাতাসে ক্ষতিকর 10 ধাতব কণা, অন্তত 88টি স্থানে বড় স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। প্রাইমারি স্কুলে প্রতিমন্ত্রীর অভিযান, 2 শিক্ষিকা বরখাস্ত, 1 শিক্ষা কর্মকর্তাকে শোকজ। উপজেলা নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে ভোট স্থগিত, কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। রাজধানীর বাতাসে পাওয়া গেছে সীসা, ক্যাডমিয়াম, দস্তা সহ 10টি ধাতব পদার্থের কণা। এই তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, পরমাণু শক্তি কমিশন ও যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা বলছেন, নগরীর অন্তত 88টি স্থানে বড় রকমের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। আর আইনের সঠিক প্রয়োগ হয় না বলেই বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি করছেন পরিবেশবাদীরা। প্রাইমারি স্কুলের অনিয়ম খুঁজতে ঢাকায় অভিযান চালালেন খোদ প্রতিমন্ত্রী জাকির হোসেন। 3টি সরকারি স্কুলে গিয়ে 2 শিক্ষিকাকে বরখাস্ত করলেন তিনি। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও ব্যবস্থা না নেওয়ায় 1 শিক্ষা অফিসারকে শোকজ করেছেন প্রতিমন্ত্রী। এখন থেকে এই অভিযান চলবে বলেও জানান তিনি। ঢাকার সরকারি প্রাইমারি স্কুলগুলোর মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। এছাড়া শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও পুরনো। এসব খুঁজতে ভাসানটেক, ইব্রাহিমপুর ও নাখালপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি প্রমাণ পান ইব্রাহিমপুরের স্কুলে 2 মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত শিক্ষিকা আফরোজা পারভিন। তাকে বরখাস্ত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ছুটি বলতে উনি বরাবরই অনেক আগে থেকেই ডিজি অফিসের যে প্রোগ্রামগুলো, শিক্ষা সপ্তাহ, আপনার যেমন বই বিতরণ অনুষ্ঠান, মানে বিভিন্ন দিবসগুলোতে উপস্থাপনার কাজ, এগুলোতে উনি করে থাকেন। সেখান থেকে প্রতিমন্ত্রী যান নাখালপাড়া প্রাইমারি স্কুলে। দেখতে পান এক প্রাথমিক শিক্ষা অফিসারের স্ত্রী শিক্ষিকা রীতারানী দাস 3 বছর ধরে স্কুলে আসছেন না। অভিযোগ পাওয়া যায় স্বামীর ক্ষমতার সুযোগ নিচ্ছেন তিনি। নাখালপাড়া আসে আরেক অভিনব ঘটনা লক্ষ্য করলাম, সেটা হলো ক্ষমতার কিভাবে অপব্যবহার হয়। কোনোদিনই সেই স্কুলে আসে না। আমি তার খাতাপত্র চেক করে আমি অলরেডি তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। ইতিমধ্যে ওরা নাকি নতুনভাবে এটা জানার পরে হয়তো যে নতুনভাবে কিছু করার, ব্যাক ডেটে কিছু করার চেষ্টা করতেছে। দায়িত্ব নেওয়ার পর এরকম 2 বার ঝটিকা অভিযান চালালেন প্রতিমন্ত্রী। বললেন, প্রাথমিক শিক্ষার মান ও শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, 3 বছর ধরে একজন শিক্ষক অনুপস্থিত, এই দৃশ্য মন্ত্রী নিজেই দেখেছেন। তার প্রতিক্রিয়া কি ছিল আর কি বলছে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে? মন্ত্রী আসলে দায়িত্ব নেওয়ার পর গত মাসে এরকম একটি অভিযান চালিয়েছেন, কিন্তু আজকের অভিযান আসলে যে জিনিসটি দেখা গেছে যে 3 বছর যাবত একজন শিক্ষিকা অনুপস্থিত এবং তিনি নিয়মিত বহাল তবিয়তে বেতন ভাতা তুলছেন। এই বিষয়টি দেখে আসলে মন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে আসলে তার উপরে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসাররা, তারা আসলে কেন এই জিনিসটি আমলে নেয়নি অথবা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে কিন্তু মন্ত্রী আসলে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রীকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ আমরা দেখছি, শুধুমাত্র যে আজকে আমরা যেটা দেখলাম নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গীতারানী সরকার অনুপস্থিত, বিষয়টা কিন্তু এমন নয়। এছাড়াও অনেকেই এরকম আছেন যারা অনুপস্থিত আছেন, তাদের বিষয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন যে আমরা তালিকা করছি এবং দেখছি যে আসলে কারা এই কাজগুলো করছে এবং খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেমন আজকে আমরা দেখেছি যে আসলে একজন শিক্ষক, 2 জন শিক্ষককে মোট বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে একজন আছেন 3 মাস ধরে তিনি আসলে স্কুলে আসছেন না এবং তিনি যে কারণ দেখাচ্ছেন সেটা আসলে কোনো যৌক্তিক কারণ বলে কর্তৃপক্ষরা মনে করছে না। বনি, দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে 2 বার কিন্তু আমরা দেখলাম যে এ ধরনের অভিযান চালালেন প্রতিমন্ত্রী। অভিযান কতদিন চলবে বলে জানানো হয়েছে? আচ্ছা, আমরা এই ব্যাপারে আসলে প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছিলাম যে আমরা অতীতেও দেখেছি এরকম বিভিন্ন ধরনের অভিযান বা এটি, আপনি আসলে এই অভিযানটা কতদিন চালাবেন। এই
প্রশ্নের প্রেক্ষিতে আসলে তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবেই বলছেন যে এ ধরনের অভিযান তিনি কন্টিনিউ চালাবে এবং যতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব না হবে এবং যে শৃঙ্খলার কথা বলা হচ্ছে সেই শৃঙ্খলা যতদিন পর্যন্ত না ফেরাতে পারবেন ততদিন পর্যন্ত তিনি এই অভিযান চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা আরও জানতে চেয়েছিলাম যে আসলে আজকে তো আমরা 3টে স্কুলে দেখলাম এবং এর আগেও তিনি একটি অভিযান চালিয়েছেন 3টে স্কুলে, এরকম অল্প সংখ্যক স্কুলের মাধ্যমে আসলে অভিযান চালিয়ে কি পুরো বাংলাদেশটা কভার করা সম্ভব হবে কিনা সে ব্যাপারে তিনি বলছেন যে আসলে দ্রুতই একটি ব্যবস্থা তিনি প্রণয়ন করতে চাচ্ছেন যার মাধ্যমে রেগুলার যেন এই স্কুল বিশেষ করে প্রাথমিক সরকারি স্কুল যেগুলো আছে সেগুলোতে পর্যবেক্ষণ করা হয় এবং নজরদারিতে রাখা হয় শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসছেন কিনা, শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে তারা আসলে কতটুকু অবদান রাখছে সেই বিষয়টি তারা দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা তাকে আরও বলেছিলাম যে আসলে আমরা যেমনটি দেখলাম যে 3 বছর ধরে অনুপস্থিত 3 মাস ধরে অনুপস্থিত তাদের বিরুদ্ধে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন সে ব্যবস্থা আসলে পর্যাপ্ত কিনা তিনি বলছেন যে এই ব্যবস্থার মাধ্যমে আসলে একটি মেসেজ দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে। প্রাইমারি স্কুলে অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন বনি ইবনে কামাল। করার আগে নারীর প্রতি মহানবীর মনোভাব অনুধাবন করতে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা বাড়ানো জরুরি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশে মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে বাংলাদেশ। তারপরও নারী অধিকার নিশ্চিত করতে 8ই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ধর্মীয় অজুহাত দেখিয়ে সমাজে নারীকে অবহেলা করা হতো, তবে সরকারের নানা উদ্যোগে ধীরে ধীরে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। আমাদের অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তারা আমি এটুকু বিশ্বাস করি যে তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার অধীনে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু চাকরি করতেন এবং পরবর্তীতে তিনি তাকে বিবাহ করার ফলে তিনি কিন্তু সুযোগ পান এবং তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন বিবি খাদিজাই প্রথম নারী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। নারী অধিকার ও ক্ষমতা আদায়ে নিজেদের সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখতে হবে যে শুধু আইন করলে বা এতে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমাদের সকলে মা বোনেরা যারা আছেন বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন এবং নারী পুরুষ সকলেই এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে নানা প্রতিকূলতা পেরিয়ে সফল 5 নারীর হাতে জয়িতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার সঙ্গে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক আবু নাসার রিজভী জানিয়েছেন, সকালে কৃত্রিম সাপোর্ট যন্ত্র সরিয়ে নেওয়ার পর তিনি কথা বলতে পারছেন। আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক রয়েছে, এছাড়া হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। দুর্বলতা কেটে গেলে আগামী 2-1 দিনের মধ্যে ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান আবু নাসার রিজভী। সিঙ্গাপুরে ডাক্তার ফিলিপ কোহোয়ের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। গত সোমবার রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা নির্বাচনে অনিয়মের চেষ্টা হলেই স্থগিত হবে ভোট গ্রহণ। নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 1 লাখ সদস্য। প্রথম ধাপের 78 উপজেলা নির্বাচনের আগে একথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, সুষ্ঠু ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিতরণ হয় ব্যালট পেপার, বাক্স, সিলসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল পদক্ষেপ আমরা নিয়েছি। এক্ষেত্রে
তাদেরকে এমনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো রকম অনিয়মের কোনো আমরা পাই তাহলে আমরা সেখানে আমরা ভোট গ্রহণ বন্ধ করে দিতে বাধ্য হব। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কমিশনের অতিরিক্ত সচিব মুখলেসুর রহমান জানান, তফসিলে 87 উপজেলায় ভোটের কথা থাকলেও আদালতের নির্দেশে ও অনিয়মের শঙ্কায় 6 উপজেলায় ভোট স্থগিত করা হয়। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 উপজেলায় সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছে। এ কারণে ভোট গ্রহণ হচ্ছে 78 উপজেলায়। অতিরিক্ত সচিব আরও জানান, ভোট তদারকির জন্য 13টি মনিটরিং সেল খোলা হয়েছে। অনিয়মের খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা। কোনো রকম কোনো অনিয়ম যদি লক্ষ্য করা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কড়া নির্দেশ মাননীয় কমিশন সংশ্লিষ্ট সকলকে দিয়েছেন। নির্বাচনের নিরাপত্তায় এরই মধ্যে টহল শুরু করেছে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে তৎপর নির্বাহী ও বিচারিক হাকিমেরা। নির্বাচন শেষ পর্যন্ত যাতে কেউ কোনো দুষ্কৃতকারী কোনো ঝামেলা করতে না পারে তার জন্য আমাদের প্রিপারেশন সম্পন্ন করা হয়েছে। আশা করি ফ্রি ফেয়ার ইলেকশন করতে আর কোনো বাধা নেই। নির্বাচনী এলাকায় শনিবার মধ্যরাত থেকে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 12 মার্চ ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। রোববার সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসুর ভোটের প্রচার। শেষ দিন নানা প্রতিশ্রুতি নিয়ে জোর প্রচারে ছিল ছাত্রলীগ। ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। এদিকে হঠাৎ করেই ক্যাম্পাসে প্রচারে আসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পরে প্রগতিশীল ছাত্র জোটের ধাওয়ার মুখে পড়ে ছাত্র সমাজের নেতাকর্মীরা। শেষ মুহূর্তের ভোটের প্রচারে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তবে সবাইকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে আসে নিষিদ্ধ সংগঠন জাতীয় ছাত্র সমাজ। এ সময় মধুর ক্যান্টিনের সামনে প্রগতিশীল ছাত্র জোটের ধাওয়ার মুখে পড়ে তারা। ধর্মভিত্তিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রচারে ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের অভিযোগ, এসব তথ্য প্রশাসনকে দিলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। যে পরিবেশ পরিষদ কর্তৃক নিষিদ্ধ যে ছাত্র সংগঠনগুলো আছে, মৌলবাদী সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি, জাতীয় ছাত্র সমাজের মতো সামরিক স্বৈরাচারের অগণতান্ত্রিক শক্তি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রাজনীতি করার এখতিয়ার রাখে না। এদিকে শেষ দিনের প্রচারে নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ অন্যান্য সমস্যা দূর করার অঙ্গীকার ছাত্রলীগের। হলে হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, প্রচারণা চালাচ্ছি। আশা করি আমাদের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে 11 তারিখ জয়যুক্ত করবেন। আর ইশতেহার ঘোষণা করে ছাত্রদল দিচ্ছে শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত সহ নানা প্রতিশ্রুতি। আমরা শেষ অবধি এই নির্বাচনে থাকতে চাই। আমরা সকলকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত আছে জানিয়ে প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে প্রশাসন। সেরকম একটি অবস্থান আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সকল শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারবে, সেরকম একটি সুযোগ হলগুলোতে আমরা সৃষ্টি করেছি। ডাকসু নির্বাচনের ভোট সোমবার। রোববার 18টি হলে পৌঁছবে নির্বাচনী সরঞ্জাম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে শাহবাগে ডাকসু নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে নিষেধাজ্ঞার কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, 24 ঘন্টায় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ এ সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। বিশ্ববিদ্যালয়ের 7টি জায়গায় পুলিশ ও র্যাবের ব্যারিকেড থাকবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব সহায়তা দেবে পুলিশ। ভোট কেন্দ্রগুলো এরই মধ্যে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, ভোটারদের আর্চওয়ের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে হবে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, ইভিএমে ভোট হলে আগের রাতে ব্যালট বাক্স ভরা যাবে না। সিইসির এমন বক্তব্যই প্রমাণ করে 30 ডিসেম্বরের ভোটে অনিয়মের অভিযোগ সত্য। বিকেলে মতিঝিলে নিজ চেম্বারে গণফোরামের নির্বাহী কমিটির সভা শেষে মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল বলেন, একাদশ সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সংবিধান ভোটারদের যে অধিকার দিয়েছে তা প্রশাসনের কর্মকর্তারা রক্ষা করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত ছাড়াই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলেও জানান ডক্টর কামাল। মোকাব্বির খানের শপথের বিষয়ে দলীয় ফোরামের সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুসহ আজ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে দুর্ঘটনায় আহত শাহজালালের স্ত্রী শাহিদা। তার সন্ধানে অভিযান অব্যাহত থাকবে। বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ যাত্রীদের সন্ধানে শনিবার সকাল থেকেই উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। বেলা 12:30টার দিকে তারা উদ্ধার করে 7 মাস বয়সী জুনায়েদের মরদেহ। এর আগে সকালে শিশু জুনায়েদের বাবা দেলোয়ার এবং দুর্ঘটনায় আহত শাহজালালের 2 মেয়ে মিম ও মাহির মরদেহ উদ্ধার করা হয়। আর শুক্রবার উদ্ধার করা হয় শিশু জুনায়েদের মা জামশেদার মরদেহ। নামার আগে নৌকা নিয়ে চলে যায়, আমরা 20 টাকা ভাড়া দিয়ে আমরা লঞ্চ উঠাই দিব। এই লঞ্চ উঠাই দিতে গেলেই যত দুর্ঘটনা এইভাবে শব্দ দুর্ঘটনা এইভাবে হইতেছে। শুরু থেকেই উদ্ধার কাজকে কঠিন ও ঝুঁকিপূর্ণ বললেও ফায়ার সার্ভিস জানায় সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অব্যাহত রাখা হবে অভিযান। অপারেশন গাইডলাইন্স অফ প্রিন্সিপালস আমরা অনুসরণ করছি। এতে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস আছে, আপনার ডিসিশন মেকিং আছে, লিডার বিহেভিয়ার আছে, ক্লোজ লুপ কমিউনিকেশন আছে। এই অপারেশন গাইডলাইন্স অনুসরণ করে আমরা এই অপারেশন কার্যক্রমটা পরিচালনা করছি। উদ্ধারকারী দলের প্রধান মনে করেন, মাঝ নদীতে নৌকায় যাত্রী তোলা বন্ধ না হলে এমন দুর্ঘটনা থামানো যাবে না। এই লঞ্চের কাছে কোনোভাবেই এই ছোট নৌকা নিয়ে আসা উচিত না। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে নিরাপত্তার একটা বিঘ্ন। এরকম যদি বন্ধ না হয় তাহলে এরকম দুর্ঘটনাও বন্ধ করা সম্ভব না। এরই মধ্যে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো শরীয়তপুরের সখীপুর গ্রামে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে বুড়িগঙ্গার সদরঘাটের লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ হন। বেঁচে যাওয়া একমাত্র যাত্রী শাহজালাল পঙ্গু হাসপাতালে ভর্তি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে গাজী গ্রুপকে 3 উইকেটে হারিয়েছে মোহামেডান। আরেক ম্যাচে ফতুল্লায় শাইনপুকুরকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। মিরপুরে খেলাঘরের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় 2 উইকেটে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন শফিউল ইসলাম। টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন তিনি। মাত্র 26 রানে 6 উইকেট হারায় গাজী গ্রুপ। এরপর তৌহিদ তারিক ও শামসুল ইসলাম প্রতিরোধ করেন। জুটিতে আসে 101 রান। তৌহিদকে ফেরান আশরাফুল। 71 রানে অপরাজিত থাকেন শামসুল। 32 রানে 5 উইকেট নিয়েছেন শফিউল। জবাব দিতে নেমে 87 রানে 6 উইকেট হারায় মোহামেডান। তবে রাকিবুল হাসানের অপরাজিত 82 রানে জয় পায় মোহামেডান। আমাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। অনেকেই মতামত পাঠিয়েছেন। জুনায়েদ হাসান টাঙ্গাইল শফিপুর হাতিয়া থেকে বলছেন, আমার এলাকার যোগাযোগ ব্যবস্থা এখনও উন্নতি হয়নি। আমাদের সখীপুর উপজেলার সাথে নেই কোনো সরাসরি রাস্তা বা আশপাশের এলাকা থেকে আমাদের গ্রামে আসার জন্য যে রাস্তা রয়েছে তাও খুবই বেহাল। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। শাওন আহমেদ শরীয়তপুর থেকে তিনি বলছেন আমাদের এলাকায় কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক নেই। কেউ অসুস্থ হলে অনেক দূরের হাসপাতালে নিয়ে যেতে হয়। অনেক মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে নিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ চেয়েছেন তিনি। এছাড়া আলমামুন ঝিকরগাছা থেকে তিনি বলছেন, আমাদের এলাকার প্রধান সড়কটি প্রায় 10 কিলোমিটার খুবই খারাপ অবস্থা। রাস্তা নষ্ট হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের অনেক সমস্যা হয়। রাস্তাটি মেরামত করা হলে এলাকার সাধারণ মানুষের চলাচলে কষ্ট কমে যাবে, এমনটি তিনি বলছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের মতামতগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর বাতাসে ক্ষতিকর 10 ধাতব কণা। অন্তত 88টি স্থানে বড় স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। প্রাইমারি স্কুলে প্রতিমন্ত্রীর অভিযান। 2 শিক্ষিকা বরখাস্ত, 1 শিক্ষা কর্মকর্তাকে শোকজ। উপজেলা নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে ভোট স্থগিত। কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।